আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। প্রতিরক্ষা সহ সই হতে পারে 5 সমঝোতা। পাল্টা কাউন্সিলে আরেক দফা বিভক্ত জাতীয় পার্টি। ভোটে যাবে কিনা সিদ্ধান্ত নেয়নি কোনো পক্ষই। জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ আজ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তারা হলেন শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদ এবং 3 কনস্টেবল সুজন, ইমাজ হোসেন, ইমন ও নাসিরুল। সাবেক ডিএনপি কমিশনার সহ অপর 4 আসামি এখনো পলাতক রয়েছেন। এর আগে গেল রোববার বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 এই মামলার সূচনা, বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার কথা ছিল। জুলাই অভ্যুত্থানে হামলা হত্যার ঘটনায় সিলেটে মামলা হয়েছে 142টি। 1 বছর পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি একটিরও তদন্ত। অথচ অপরাধীদের বিচারের আশায় তাকিয়ে আছেন শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা। পুলিশের দাবি চলতি মাসে শেষ হবে কয়েকটি মামলার সম্পূর্ণ তদন্ত। 24 জুলাইয়ে সারা দেশের মতো সিলেটেও ছিল দুর্বার আন্দোলন। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি ছড়িয়ে পড়ে পাড়া মহল্লাতে। হতাহত হন অনেকে। গণঅভ্যুত্থানে নিহত ও আহতের ঘটনায় সিলেট জেলায় মামলা হয় 142টি, যার মধ্যে মেট্রোপলিটনে 103 ও জেলা পুলিশের অধীনে রয়েছে 39টি। এর মধ্যে হত্যা মামলা 15টি। বছর পেরিয়ে গেলেও একটি মামলারও তদন্ত শেষ করতে পারেনি পুলিশ। অপরাধীদের দ্রুত বিচার দাবি জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারগুলোর। আমার কিচ্ছু দুঃখ না, কোনো সাহায্য দুঃখ না, আমার বিচার চাইলে আমি খুশি। মাত্র 18 জন ব্যক্তিকে নাম এজাহার নামে আসামিকে মামলা করেছিলাম। এই পর্যন্ত মাত্র 2 জন ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। আমার বাইরে তো যেবার যারা মারছে আমি তো নিশ্চয়কে দেখছি, আর আমার কাছে কিছু ভিডিও ফুটেজও আছে। আমার বাইরে তো মারা হয়েছে পুলিশ, বিজিবি আসিল আর এসিলেন্ট আসিল। এসিলেন্টে পারমিশন দেওয়ায় পুলিশ আর বিজিবি মারছে। আমি তারা সঠিক বিচারটুকু চাইলাম। পুলিশ বলছে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে সব মামলা। নিরপরাধ কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় তা মাথায় রেখেই চলছে তদন্ত। আসামির সংখ্যা বেশি থাকাতে প্রত্যেকজন আসামি ঘটনার সাথে জড়িত রয়েছে কিনা সে সকল তথ্য প্রমাণ সংগ্রহ করে নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যে কয়েকটি মামলা আমরা তদন্ত কার্যক্রম প্রায় গুছিয়ে নিয়ে এসেছি। অনেক হত্যা মামলার ক্ষেত্রে পোস্টমর্টেম রিপোর্ট নাই আমাদের কাছে, সুরতহাল রিপোর্ট নাই, অনেকগুলা এভিডেন্সগুলো নষ্ট হয়ে গেছে এবং যারা মামলার বাদী এবং সাক্ষী তাদের কাছ থেকেও আমরা কিছু কিছু ক্ষেত্রে ওই রকম আশানুরূপ রেসপন্স পাচ্ছি না। তো এই সব কিছু মিলেই আমরা চেষ্টা করছি যে খুব ভালোভাবে এই মামলার তদন্তগুলো যাতে অগ্রসর হয়। সিলেটে 142টি মামলার এজাহারভুক্ত 9,355 আসামির মধ্যে গ্রেপ্তার হয়েছে 298 জন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। 3 দিনের সফরে আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেলা 2টায় তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। এই সফরে মালয়েশিয়ার সাথে প্রতিরক্ষা সহ 5টি সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ও পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহ আসিফ রহমান জানান, 12 আগস্ট পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন, শ্রমবাজার সম্প্রসারণ, কৃষি ও দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে। বহিষ্কার ও পাল্টা কাউন্সিলে আরেক দফায় বিভক্ত জাতীয় পার্টি। কেন্দ্রীয় নেতাদের অভিযোগ, একে অপরের বিরুদ্ধে আর নতুন এই ভাঙনে ষড়যন্ত্র দেখছেন কাদেরপন্থীরা। এদিকে আসছেন নির্বাচনে দলটির ভূমিকা কী হবে তা নিয়ে সিদ্ধান্ত নেয়নি কোনো পক্ষই। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। জিজ্ঞেস করে তুমি কোথায় আছো, সরকারের না বিরোধী দলে, কোন দলে, আমরা তো বলতে পারি না। গৃহপালিত বিরোধী দল কি, কেমন হয়, দেশের মানুষের সাথে এই শব্দটি পরিচিত হয়েছে জাতীয় পার্টির মাধ্যমে।
2014 থেকে 2024 ভোটারবিহীন রাতের ভোট কিংবা আমিডামি সব নির্বাচনে আওয়ামী লীগের পাশে ছিল জাতীয় পার্টি। সংসদে করেছে আওয়ামী লীগের কুসুম কুসুম বিরোধিতা। এর পরিণতিতে 5 আগস্টের পর পর্যুদস্ত হতে হচ্ছে দলটিকে। নেতৃত্ব বিরোধ গড়িয়েছে আদালত পর্যন্ত। বহিষ্কার পাল্টা কাউন্সিলে জাপা হয়েছে আরেক দফা বিভক্ত। দলটির নতুন অংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চ্যানেল 24-এর সাথে আলাপে তিনি দাবি করলেন, দল বাঁচাতেই করতে হয়েছে কাউন্সিল। যারা রাজনীতিতে আছেন তারা তো সকলে বোকা না, তারা তো ওনার অ্যাক্টিভিটি দেখেছে এবং সকলেই জানে তিনি আজকে কেবল আওয়ামী লীগ না, ভারতের মুখপাত্র হিসেবে উনি কাজ করছেন। কোনো ডিপ্লোম্যাটিক কমিউনিটিতে কেউই এটা বলবে না যে উই আর ওয়ার্কিং ফর ইন্ডিয়া। ইন্ডিয়ার সাথে যদি কারোর যোগাযোগ থাকে সেটা হচ্ছে যে জনাব কাদেরের, অ্যান্ড দিস ইজ নোন। তিনি নিজেই বলেছেন তিনি ইন্ডিয়ার অনুমতি ছাড়া কোনো কথা বলতে পারবেন না। আনিসুল হাওলাদার চুন্নুদের কাউন্সিল করার কোনো অধিকার নেই একথা আগেই জানিয়েছে জাতীয় পার্টির জিএম কাদের ও শামীম পাটোয়ারি অংশ। তারা এতে পাচ্ছে ষড়যন্ত্রের গন্ধ। পরবর্তী কাউন্সিলের নতুন গঠনতন্ত্র না আসা পর্যন্ত এটাই আমাদের সংবিধান, এটাই আমাদের গঠনতন্ত্র, এটি নির্বাচন কমিশনের দেয়া আছে। এর বাইরে বিকল্প কোনো পন্থা করা হলে সেটা সম্পূর্ণরূপে বেআইনি হবে। তো পুরো জিনিসটার মধ্যে আমরা একটা গভীর ষড়যন্ত্রের ছোঁয়া দেখতে পাচ্ছি। সারা দেশে উঠেছে নির্বাচনী ট্রেন, তাতে দ্বিধাবিভক্ত জাতীয় পার্টির ভূমিকা কি এখন এই সিদ্ধান্ত নেয়নি কোনো পক্ষই। দলটি 1986-তে জন্মের পর থেকে এখন পর্যন্ত 8 বার ভাঙনের মুখোমুখি হয়েছে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। সংবাদের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। উন্নত চিকিৎসায় চীনের দিকে ঝুঁকছেন বাংলাদেশি রোগীরা। এরই মধ্যে মার্চের পর থেকে কুনমিংয়ের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 67 জন। চিকিৎসা শেষে সন্তুষ্টির কথা জানান তারা। তবে ভাষা, যাতায়াত ও খাবার সহ বেশ কিছু বিষয়ে এখনো রয়েছে প্রতিবন্ধকতা। চীন থেকে ফিরে রিপোর্ট করেছেন আশকিন প্রিন্স। বাংলাদেশি নাগরিক ওমর ফারুক রাশিদিন ভাইয়ের চিকিৎসা করাতে এসেছেন চীনের কুনমিং টনগ্রেন হাসপাতালে। একবার বলে যে ওনাকে সার্জারি করতে হবে, আবার বলে যে ওনার এখানে ট্রিটমেন্ট হবে না, আবার বলে বোর্ড মিটিং করে দেখতে হবে যে ওনার প্রবলেমটা কি। বিভিন্ন কনফিউশনের কারণে আমরা পরে চিন্তা করি ইন্ডিয়াতে যাব। পরে ইন্ডিয়াতে আমাদের ভিসা হলো না, তখন আমরা চিন্তা করছি জানাতে পারবো। 20 বছরের শাকিল খান মাস কয়েক আগে চট্টগ্রামের একটি হাসপাতালে কানের অস্ত্রোপচার করার পর আবারও সমস্যা দেখা দিলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিতে আসেন চীনে। ট্রিটমেন্টের জন্য মেশিনে বা রোবোটিক্সে চাইনাই সবচেয়ে বেস্ট হবে, ওই জন্য এখানে আসা। বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছরে দ্বিপাক্ষিক সহযোগিতা বহুমুখী করার অংশ হিসেবে চীনের কুনমিংয়ে বাংলাদেশি নাগরিকদের জন্য চিকিৎসা সেবা উন্মুক্ত করে চীন সরকার। ফলে এ বছরের মার্চ থেকে এখন পর্যন্ত বাংলাদেশিদের জন্য 600-র বেশি মেডিকেল ভিসা দিয়েছে চীন। বর্তমানে ইউনান প্রদেশের কুনমিং বিশ্ববিদ্যালয়ের অধীন ফার্স্ট অ্যাফিলিয়েটেড হাসপাতাল, টনগ্রেন হাসপাতাল সহ বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসা নিতে পারছেন বাংলাদেশি রোগীরা। এছাড়া কুনমিং আই হাসপাতাল থেকেও চিকিৎসা নিয়েছেন বাংলাদেশিরা। সুস্থ হয়ে দেশে ফিরেছেন তারা। তবে চীনে চিকিৎসা নেয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে আছে ভাষা, বিমান ভাড়া এবং খাবার। তবে ইউনান প্রদেশের স্বাস্থ্য কমিশন বলছে বাংলাদেশি রোগীরা তুলনামূলকভাবে কম খরচে আধুনিক সেবা নিতে পারবেন। আমাদের সাথে যোগাযোগ করার পর সবকিছু বিবেচনা করে আমরা ইনভাইটেশন লেটার দিই। ভাষার সমস্যার সমাধানের জন্য হাসপাতালে অনুবাদক রয়েছে। প্রেসক্রিপশন ইংরেজিতে দেয়া হচ্ছে। খরচ নির্ভর করছে রোগীর কী ধরনের চিকিৎসা এবং পরীক্ষা প্রয়োজন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলছে বিরল রোগে আক্রান্ত বা যেসব চিকিৎসা সেবা বাংলাদেশে অপ্রতুল সেসব রোগীরা চিকিৎসা নিতে পারেন চীন থেকে। শুধুমাত্র বাংলাদেশি রোগীরা চীনে আসলেই চীনের এই অত্যাধুনিক প্রযুক্তি বা তাদের আধুনিক চিকিৎসার সুযোগটা নিতে পারবেন তা না। বাংলাদেশে বসেও অনেক বাংলাদেশি চীনের এই উন্নত চিকিৎসার সুযোগটা নিতে পারবেন, সে বিষয়ে উদ্যোগটা নেওয়া হয়েছে এবং এই বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া বছর শেষে চট্টগ্রাম থেকে কুনমিংয়ে সরাসরি বিমান চলাচল চালু হলে বিমান ভাড়া কমে আসবে বলে মনে করছে সরকার। বাংলাদেশের রোগীদের জন্য বেশ কয়েকটি হাসপাতাল প্রস্তুত করেছে ইউনান প্রদেশ। তবে এখনও রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ। সেসব চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশের রোগীরা আদৌ এসব হাসপাতালে চিকিৎসা নিতে আসবেন কিনা
তা হয়তোবা ভবিষ্যতে বলে দেবে। আশাকেন প্রিন্স, চ্যানেল 24, ইউনান, চীন। এবার জানবো এক্সপেল ন্যাচারাল মসকিউটো রিপেলেন্ট স্প্রের সৌজন্যে ডেঙ্গু পরিস্থিতির খবর। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির বিস্তারিত খবরাখবর জানাতে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা। চলে যাচ্ছে তার কাছে। রানা, সারা দেশেই ডেঙ্গুর প্রকোপ বেড়েছে বৃষ্টি বাড়ার সাথে সাথে। বরিশালের প্রকোপ কেমন দেখতে পাচ্ছেন? আক্রান্তরা চিকিৎসা সেবা নিয়ে কি সন্তুষ্ট? কি বলছেন তারা? জয়ী, আপনি যেমনটি বলছিলেন যে সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি বাড়ছে, এটির সাথে বরিশালেও কিন্তু একই সাথে গত কয়েকদিন ধরে ডেঙ্গুর প্রকোপ বেশ কিছুটা বৃদ্ধি পাচ্ছে এবং বরাবরের মতোই হটস্পট এখন পর্যন্ত বরিশাল বিভাগের বরগুনা এবং এর পাশাপাশি বরিশালের বিভাগের পটুয়াখালীতেও আমরা দেখছি যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং এই মুহূর্তে আমি রয়েছি বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, যেটি জানেন যে বরিশাল বিভাগের ভিতরে সবচেয়ে বড় হাসপাতাল এবং বিভাগ থেকে প্রায় সব ধরনের রোগী কিন্তু এই হাসপাতালে আসে। আমরা এখানে এসে যেটি দেখতে পাচ্ছি যে এইটি হচ্ছে বরিশাল মেডিকেলের মেডিসিন ওয়ার্ড। এখানে সাধারণত সার্জারি ছাড়া অন্য যেসব রোগী রয়েছেন তারা ভর্তি হন। তো ডেঙ্গু আক্রান্ত রোগী এবং অন্য রোগী সবই কিন্তু এই ভবনটিতে রাখা হয়, পাঁচতলায় ভবনটিতে রাখা হয় এবং এর ফলে কি হয়, সাধারণ ডেঙ্গু রোগীর সাথে সাধারণ রোগীরা যখন থাকে তখন সাধারণ রোগীরাও কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার একটা সংখ্যা দেখা দেয় এবং বর্তমানেও এখানে প্রায় অর্ধশত ডেঙ্গু আক্রান্ত রোগী রয়েছে এবং যাদের মধ্যে বেশিরভাগই কিন্তু বরগুনার। তো পরিস্থিতি এমন যে বরগুনা থেকে যারা আক্রান্ত হচ্ছে তারা চিকিৎসা সেখানে না পেয়ে তারা বরিশালে আসছে এবং এখানে আসা রোগীরা কিন্তু এর আগেও আমাদের সাথে অভিযোগ করেছে যে পর্যাপ্ত চিকিৎসা সেবা কিন্তু এখানে পেতেও তাদের খুব কষ্ট হচ্ছে। বিশেষ করে চিকিৎসক সংকট এখানে রয়েছে এবং অতিরিক্ত 1000 শয্যার হাসপাতালে 1800-র বেশি রোগী ভর্তি থাকায় কিন্তু স্বাভাবিকভাবে চিকিৎসকদেরকেও হিমশিম খেতে হচ্ছে। তো এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একটাই পরামর্শ, সেটি হচ্ছে যে মশার কামড় থেকে দূরে থাকতে হবে এবং এডিস মশা ধ্বংস করতে হবে যেন তার প্রজনন না ঘটে। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশাল থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন কাউসার হোসেন রানা। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। সময় হলো আবারও একটি বিরতির। ফিরছি একটু পর।